গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি শওকত আলীর লেখা বিখ্যাত উপন্যাস দক্ষিণায়নের দিন। দক্ষিণায়নের দিন এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1976 সালে সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যায়। এরপর 1977 এবং 1978 সালে একই লেখকের শওকত আলীর কুলায় কালো স্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন এই উপন্যাস দুটি প্রকাশিত হয়। তিনটি উপন্যাসেই অর্থাৎ দক্ষিণায়নের দিন, কুলায় কালো স্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন তিনটি উপন্যাসেই পাত্রপাত্রী মোটামুটি একই, মানে চরিত্রগুলো যারা ছিল তিনটি উপন্যাসই একই, কিন্তু এই তিনটি উপন্যাসই কিন্তু আলাদা পূর্ণাঙ্গ উপন্যাস। যাই হোক, পরবর্তীতে পাঠকেরা বিভিন্ন সময় শুভাকাঙ্ক্ষীরা এটাকে এই তিনটি উপন্যাসকে ত্রয়ী হিসেবে তারা চিহ্নিত করেন এবং ত্রয়ী হিসেবেই বলা হয়ে থাকে, যদিও তিনটি সম্পূর্ণ আলাদা উপন্যাস। আমরা আজকে শুরু করছি শওকত আলীর লেখা দক্ষিণায়নের দিন, আজ প্রথম পর্ব। আকাশে ইতস্তত মেঘ ছিল। দুপুরবেলা হঠাৎ মেঘের ডাক শোনা গেল। রাখি হাঁটছিল, হঠাৎ দেখে সামনের টুকরো কাগজ, ধুলো, খড়কুটো সব যেন কেউ শূন্যে উড়িয়ে দিয়েছে। ওদিকে তোপখানা রোডের উপর মানুষজনের ছোটাছুটি লেগে গেল। দূরে গাছগুলো মাথা দোলাচ্ছে প্রবল বেগে। রাখি রিকশার জন্য ডাইনে বাঁয়ে তাকালো, কিন্তু কোথায় রিকশা? রাস্তাটা কেমন যেন ফাঁকা হয়ে গেল নিমেষে। শাড়ির আঁচল উড়ে উঠেছিল। অবাধ্য আঁচল শাসন করে পিঠের উপর দিয়ে ঘুরিয়ে বাঁ হাতে টেনে ধরল। কোথাও মাথা গোঁজা দরকার, কিন্তু কাছাকাছি কোনো জায়গা নেই যে মাথা গুঁজবে। বাঁদিকে সেক্রেটারিয়েটের পাঁচিল, আর ডাইনে রাস্তার ওপারে তার স্বরে গান বাজানো রেস্তোরাঁগুলো। রাখিকে সামনের দিকেই পা চালাতে হল। রাস্তার ওপার থেকে কে যেন তীব্র স্বরে শীষ দিয়ে ওঠে। ওই সময় রাখির নজরে পড়ে বাতাসের দাপটে শরীরের সঙ্গে কাপড় সেঁটে যাওয়ায় কোনো ছোকরার এইরকম উল্লাস। সে বইগুলো ডান হাতে নিয়ে নিজেকে আড়াল করে। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। বড় বড় কয়েকটা ফোঁটা পড়ল প্রথমে। কংক্রিটের ফুটপাতে ফটফট শব্দ হলো কয়েকটা। তারপরে কেমন আকাশময় গম গম আওয়াজ শোনা গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে নামল বৃষ্টি। রাখি এবার অসহায় বোধ করে। প্রেস ক্লাব কিংবা ইপিআরটিসির প্যাসেঞ্জার শেড এখনও বেশ কিছুটা দূরে। প্রেস ক্লাবে ঢুকল না। গেটের কাছ থেকে একবার বাঁয়ে তাকিয়ে দেখেছিল বারান্দা ভর্তি লোক। সে কয়েক পা এগিয়ে ইপিআরটিসির প্যাসেঞ্জার শেডের কাছে গেল। এখানেও ভিড়, কিন্তু তাকে দেখে কয়েকজন সরে দাঁড়াল। একজন বুড়ো মতো ভদ্রলোক স্নেহার্দ্র স্বরে কি যেন বললেনও। রাখি শেডের ভেতর ঢুকে দেয়াল ঘেঁষে দাঁড়াল। দেয়াল এখনো প্লাস্টার হয়নি, মেঝেতে নোংরা আবর্জনা। রাস্তার পানি গড়িয়ে আসছে, একটু পরই মেঝেতে পানি জমতে শুরু করবে। রাখি নিজের মনে হাসে একটুখানি। কপালে তোর দুঃখ আছে দেখিস, নিজেকে বলে সে মনে মনে। তারপর রাস্তার দিকে চোখ ফেরায়, যদি কোনো বাহন পাওয়া যায়। সামনে একটা মোটা মতো লোকের ঘাড় এবং নোংরা গেঞ্জি দেখতে পাচ্ছিল। এদিকে বাঁদিক থেকে আরেকটা মাঝবয়সী লোক কেবলই তার দিকে চেপে আসছে। লোকটার নজর কিন্তু রাস্তার দিকে। রাখির খুব ইচ্ছে লোকটার চেহারাটা একবার দেখে, কিন্তু লোকটা ঘাড় শক্ত করে রয়েছে, মাথা ডাইনেও হেলে না বাঁয়েও না। রাখি ভাবল, ডেকে বলে, কষ্ট করে একবার মাথাটা ঘুরিয়ে দেখুন আপনার পাশে কি জিনিস দাঁড়িয়ে। কথাটা ভাবল, কিন্তু বলল না শেষ পর্যন্ত। কি লাভ? অন্যদিকে মন ফেরায় সে। গোটা ব্যাপারটাই বিরক্তিকর লাগছে এখন। সেই সকালবেলা বাড়ি থেকে বেরোবার পর থেকে এই এখন পর্যন্ত। কোন দুর্বুদ্ধিতে যে সে নার্গিসের কথা শুনতে গিয়েছিল। নার্গিসের সঙ্গে এইভাবে সময় কাটানোর প্ল্যানটাই তার করা উচিত হয়নি। বাড়ির সবাই ভাবছে, আহা রাখির আজ কি মজা, সিনেমা, বন্ধুদের সঙ্গে চীনের রেস্তোরাঁয় বসে দুপুরের খাওয়া, তারপর এখানে সেখানে যাওয়া, কত ফুর্তি রাখির। আর এদিকে দেখো কিরকম কাক ভেজা অবস্থা, কপাল গাল ভেজা চুলে মাখামাখি, চিবুক বেয়ে পানি ঝরছে। ভেজা শাড়িতে শরীরের আব্রু রাখা দেয়। যত হেনস্থা সবই নার্গিসটার জন্য।
কথা ছিল ইউনিভার্সিটিতে এসে সবার সঙ্গে দেখা করবে, দেখা সাক্ষাৎ শেষ করে বেরোবে দুজনে। 10:30 ম্যাটিনি, অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার, তারপর চীনের রেস্তোরাঁ এবং সবার শেষে এলোমেলো ঘুরে বেড়ানো। চাই কি কোথাও না গিয়ে সোজা পার্কে গিয়ে বসে বসে সময়টা কাটিয়ে দেবে যদি ইচ্ছে করে। নার্গিসই প্ল্যানটা করে। রাখি প্রথমে আমল দেয়নি। নার্গিসের প্ল্যান তো, শেষ পর্যন্ত কি থেকে কি দাঁড়াবে কে জানে। কিন্তু নার্গিস চলে যাবার পর ব্যাপারটা যতবারই মনে হয়েছে ততবারই নতুন করে ভাবতে হয়েছে তাকে। ছাত্রজীবন শেষ হয়ে যাচ্ছে, চিরদিনের জন্য এইসব দিন হারিয়ে যাবে। ইউনিভার্সিটির পথে আর হাঁটবে না কোনো দিন। ছায়াময় লম্বা রাস্তাটা, বারান্দার হৈ হুল্লোড়, সব কিছু থেকে বিদায়। ব্যাপারটা ভাবতে গিয়ে ভারী বিষণ্ণ লাগছিল নিজেকে। আর সেজন্যই সম্ভবত পরশুদিন সন্ধ্যাবেলা টেলিফোন করে জানায়, নার্গিস, আমি রাজি। সত্যি? অপ্রত্যাশিত খুশির স্বর বেজে উঠেছিল নার্গিসের গলায়। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। আর শোন, পারলে নাসিমাকে আসতে বল না। ও কি আসবে? দ্বিধা জেগে উঠেছিল নার্গিসের গলায়। কেন আসবে না? বলে দেখ তুই। সাকিনার না হয় বর আছে, ওর তো এখনো হয়নি, রাখি জানিয়েছিল। ক্লাসে 4 জন মেয়ে, সাকিনার বিয়ে হয়েছে, বাকি থাকলো 3 জন। বিদায়ের দিনে ওই 3 জন একসাথে হতে না পারলে ক্ষোভ থেকে যাবে মনে। কিন্তু শোনা গেল নাসিমা ওই দিনই চাঁদগা চলে গেছে। খবরটা পেয়ে খারাপ লেগেছিল রাখির। নার্গিসের সঙ্গে তার বন্ধুত্ব এমন কিছু গাঢ় নয়, নাসিমার সঙ্গে তার মেলে ভালো, কিন্তু শেষ দিনের কথা ভেবে সে আর কথা বাড়ায়নি। ব্যাপারটা মেনে নিয়েছে, হোক 2 জন, তবু কাছাকাছি হতে পারবে। আবার কখন কোথায় দেখা হবে তার কোনো ঠিক নেই। আসলে ব্যাপারটা শুধু নার্গিসের তো নয়, তার নিজেরও ভালো লাগার একটা ব্যাপার আছে। কিন্তু কি হলো? রাখি নিজের ভেজা শরীরের দিকে তাকায়। শীত শীত লাগছে এখন। ওদিকে বৃষ্টির দাপটে চারিদিক অন্ধকার। মনে হয় না বৃষ্টিটা আর কোনোদিন থামবে। তাকে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। হায় রে, কোন কুক্ষণে যে সে বেরিয়েছিল আজ। নার্গিস ডিপার্টমেন্টে ঠিকই এসেছিল, কথা মতো ঠিক 9টার সময়ই। বরং রাখিরই দেরি হয় কয়েক মিনিট। গিয়ে দেখে টিচাররা কেউ আসেননি। নার্গিস একাকী বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক ওই সময় সেকেন্ড ইয়ারের কটি মেয়ে এলো, আর রাখিকে দেখেই হৈ হৈ করে উঠল। আরে রাখি আপা, আপনি? আমরা কিন্তু আপনার কাছ থেকে আরও ভালো রেজাল্ট আশা করেছিলাম। রেজাল্টের প্রসঙ্গে রাখির খারাপ লাগে, বলে, বাদ দাও ওসব কথা। বাদ দেব মানে? রোগা মতো একটা মেয়ে ফোঁস করে উঠল, বলল, মিষ্টিটা ফাঁকি দিতে চান? রাখি মেয়েটার রকম সকম দেখে হেসে ওঠে, বলে, তোমাদের ক্লাস নেই এখন? আমাদের ক্লাস? বিশ্ববিদ্যালয় মানে জানেন না? বিশ্বময় বিদ্যালয়। ক্লাস বোধহয় হচ্ছে, কিন্তু সেটা এই বিল্ডিংয়ে নয়, সম্ভবত হামিদ স্যারের বাড়িতে। হামিদ স্যারের পারিবারিক অশান্তির কথাটা সবাই জানে, তাই ঠাট্টাটা রাখির ভালো লাগলো না। বলল, ওভাবে বলাটা কিন্তু ঠিক নয়। আরও কিছু হয়তো বলতো রাখি, কিন্তু মাঝখান থেকে আয়েশা নামের মেয়েটি বাধা দিল। বাদ দিন রাখি আপা, আসল কথাটা হোক। মিষ্টির কথাটা কিন্তু। রাখি ব্যাগ হাতড়াল, 10 টাকার একখানা নোট বার করে। এতে হবে? হবে না মানে? রহিমা নামের মোটাসোটা মেয়েটি ছো মেরে তুলে নেয় নোটখানা। নার্গিস ততক্ষণে এগিয়ে এসেছে কাছে, বলল, রাখি, তোর জন্য বসে আছি, জানিস এদিকে এক কাণ্ড হয়েছে। রাখি নার্গিসের চোখের দিকে তাকায়, একটু বিব্রত ভাব সেখানে, বলে, মানে ও যে কাউসার ইউসিসি চাকরি করে, আজ হঠাৎ সকালবেলা টেলিফোন। কি ব্যাপার? না জরুরি আলাপ আছে। বললাম আজ হবে না, কিন্তু শুনতে চায় না, এক্ষুনি এসে পাকড়াও করবে। রাখির হাসি পায় নার্গিসের বলবার ধরন দেখে, বলে, বেশ তো, তোর পরীক্ষা পাশের খবর শুনে হয়তো অভিনন্দন জানাতে চাইছে। বেচারার দোষ কি? এলে ওর সঙ্গে তোর চলে যাওয়া উচিত। অত সোজা নয়। নার্গিস মুখে বিচিত্র ভঙ্গি করে, বলে, অত লাই দেয়া ভালো নয়, চল শিগগির বেরোই। ও তো চিনে জোকের মতো লেগেই থাকবে। কিন্তু তোর সঙ্গে কবে দেখা হবে তার ঠিক কি? তাছাড়া তোর সঙ্গে আমার কত কথা আছে। রাখি নার্গিসের কথা শুনতে শুনতে ওর দিকে তাকালো। সেখানে কেমন এলোমেলো একটা ক্ষিপ্রতার ভাব।
ইচ্ছে হচ্ছিল বলে, দেখ, দুজনেই ঢাকা শহরে থাকি, দেখাশোনা সবসময়ই হবে। কিন্তু কিছু বলল না। তার আগেই নার্গিস ডাইনে বায়ে তাকিয়ে বলল, একটু দাঁড়া, 1 মিনিট। বলেই সে ছুটল কমন রুমের দিকে। রাখি এদিক ওদিক তাকায়, পরিচিত মেয়েদের খোঁজে। ভারী বিষণ্ণ লাগছে। সুরকি ঢাকা পথ, বেলগাছটা, পেছনের পুকুরের সবুজ রঙের পানি, ডাল বাঁকানো বিখ্যাত আম গাছটা, কত পরিচিত, অথচ সব কিছুর সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাবে। এখানে আসবার আর কোনো প্রয়োজন হবে না। রাখি আপা, এবার কি করবে? কে? রাখি কেমন চমকায়। পেছনে তাকিয়ে দেখে টুটু, 2nd ইয়ারের টুটু। তার মুখের দিকে তাকিয়ে হাসছে। ওর ফর্সা মুখ, সুন্দর দাঁত, হাসলে এত ভালো লাগে। রাখির নিজেরও মনের ভেতর কেউ যেন প্রসন্ন হাসি হাসল ওই মুহূর্তে। ভারী ছেলে মানুষ টুটু, ভয়ানক চঞ্চল। রাখি শুধায়, ভালো আছো টুটু? টুটু ঘাড় কাত করে, তারপর আবার শুধায়, কই বললে না কি করবে এবার? রাখির সব ভাবনা যেন হঠাৎ থেমে যায়। ওর নজর তখন সামনের রাস্তার সার বাঁধা গাছগুলোর মাথায় গিয়ে ঠেকেছে। সেখানে এক্ষুনি এক ঝাঁক বনটিয়া উড়ে উঠল। তাই তো, কি করবে সে এবার? কথাটা তো ভেবে দেখেনি কখনো। কিন্তু ঠিক এই রকম কথাই যেন আর কেউ বলেছিল। রাখি মনে মনে খোঁজে, কে বলেছিল? কবে যেন বলেছিল, রাখি এবার কি করবে? সে কিছুতেই মনে করতে পারে না। টুটুর বন্ধু আরও কয়েকটি মেয়ে এসে পড়াতে প্রসঙ্গটা চাপা পড়ে গেল। বারান্দায় ইতিমধ্যে কায়সারকে দেখা গেছে। নার্গিস কাছে এসে বলল, দেখলি তো, আজকের প্রোগ্রামটাই মাটি, তোর জন্যে। নার্গিসের গলায় অভিযোগ, শুধু তোর জন্য এরকম হলো, তখন অত করে বললাম চল কেটে পড়ি। রাখি হাসে। কায়সারের সঙ্গে প্রেম করার দায়টা যেন তার নিজের, কিন্তু কিছু বলে না। কায়সারের দিকে তাকিয়ে দেখে না এক পলক, তারপর নার্গিসকে বলে, যা গিয়ে কথা বল। রাখি দেখে নার্গিস কেমন একটা বিচিত্র ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। খানিক মজাই লাগে তার দুজনকে মুখোমুখি দেখে। প্রেমে পড়লে মানুষ কি সত্যি অন্যরকম হয়ে যায়? কায়সারকে মনে হচ্ছে খুব রাগী আর গম্ভীর। দুজনে বারান্দা থেকে নেমে বেলগাছতলায় গিয়ে দাঁড়ায়। দেখা গেল নার্গিস তখনও কি যেন বোঝাচ্ছে কায়সারকে। টুটুর বন্ধুরা টুটুকে ঘিরে ধরেছিল, কিসের একটা তর্কাতর্কির ব্যাপার। ওদিকে ঘণ্টা বেজে গেল। টুটুরা চলে গেল। যাবার আগে টুটু বলল, একদিন বাসায় যাব রাখিয়াপা, এখন যাই, সাবসিডিয়ারিতে এবার ভীষণ কড়াকড়ি। টুটু চলে গেলে রাখি আবার একাকী হয়ে পড়ে। ডাইনে বাঁয়ে তাকায়, চেনা জানা কেউ আছে কিনা। একবার ভাবে কমন রুমে যায়, কিন্তু ইচ্ছে করল না। ইতিমধ্যে কায়সার এগিয়ে এসেছে। বলল, কিছু মনে করবেন না, নার্গিস আমার সঙ্গে যাচ্ছে, খুব জরুরি আলাপ আছে একটা, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। বেশ তো, যাক না। রাখি হালকা ভঙ্গিতে বলতে চেষ্টা করে, বলে, জরুরি আলাপ যখন নিশ্চয়ই যেতে হবে। কায়সার রাখির কথা শুনেছে বলে মনে হয় না। নিজের মনে বলতে থাকে, যাবে আর আসবে, আপনার প্রোগ্রাম ঠিকই থাকছে, ততক্ষণে আপনি এখানকার কাজ সারুন, যদি একটু দেরি। কায়সারের ওরকম কথা বলার ধরন দেখে রাখি হেসে ফেলে বলে, এত কথা বলার কি হয়েছে, ও যাক না। কায়সার রাখির মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আপনি চটেছেন বুঝতে পারছি, কিন্তু আমারও একেবারে প্রাণের দায়। তা কোথায় পৌঁছব বলুন? কি? রাখি ঠিক বুঝে উঠতে পারে না। মানে আপনার বন্ধুকে 1 ঘণ্টা পর কোথায় পৌঁছে দেব? যেখানে বলবেন। এখানে বললে এখানে, বাসায় বললে বাসায়, পথে বললে পথে। বলুন কোথায়? রাখি লক্ষ্য করে কায়সারের চেহারায় যে গম্ভীর ভাবটা দেখা গিয়েছিল সেটা এখন আর নেই। সে কিছুটা স্বস্তি বোধ করে বলে, ঠিক আছে, আপনি যান না, আমি এখানেই রয়েছি। নার্গিস এসে নতুন প্রস্তাব দেয়, বলে, রাখি, তার চাইতে বরং এক কাজ করি, আমি সিনেমা হলে চলে যাই সোজা, তুই এদিকে সবার সঙ্গে দেখা টেখা করে 10:30 নাগাদ চলে আয়। রাখি মাথা নাড়ায়, ঠিক আছে। কয়েক পা এগিয়ে নার্গিস আবার ঘুরে দাঁড়িয়ে বলে, আসবি কিন্তু, নইলে বুঝবো তুই রাগ করেছিস। রাখি হাসে। কি যে বলে নার্গিস, মিছিমিছি রাগ করবে কেন সে? কায়সারও হাসে। সত্যি যদি না আসেন তাহলে আমাকে অপরাধী করে রাখবেন মাঝখান থেকে।
রাখি উত্তরে এবারও শুধু হাসে। ওরা চলে যাবার পর রাখি আবার কিছুক্ষণের জন্য একাকী। একটু পর ডিপার্টমেন্টের বেয়ারা রমজান আলীকে দেখতে পায়। ডাকে, রমজান ভাই ভালো আছো? রমজান আলী রাখিকে দেখে খুশি, বলে, আপনার রেজাল্ট শুনছি, ভাবছিলাম আরও ভালো করবেন। তা যাক, আল্লাহ যেটা দিছে সেটা লইয়া খুশি থাকুন ভালো। রমজান আলীকে হঠাৎ ভারী আপন মনে হয় রাখির। জিজ্ঞেস করে, সালেহা কি এখনো তোমার কাছেই থাকে? হ আপা, আর কই যাইব কোন, জামাইটা তো আর মানুষ না। রমজান আলী মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়, তারপরই ডাকে রাখিকে, আপনার কতক্ষণ খাড়ায় থাকবেন, ভিতরে গিয়ে বসেন। রাখি ব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বের করে দেয়। এটা রাখো রমজান ভাই। রমজান নোটটা হাতে নিয়ে কপালে ছোঁয়ায়, তারপর আবার ডাকে, ভিতরে আসেন আপা, ভিতরে এসে বসেন। রাখি হঠাৎ দেখে কমন রুমের বারান্দা থেকে শাহজাদি আর কুলসুম তাকে হাত নেড়ে ডাকছে। বারান্দা থেকে নামতে যাবে, ঠিক ওই সময় শুনল, এই যে রোকেয়া, তোমার কি খবর? রাখি ফিরে তাকায়। খায়ের সাহেব কখন এসে বারান্দায় দাঁড়িয়েছেন লক্ষ্য করেনি। সে কপালে হাত তুলল, স্যার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ জানি, তুমি বোধহয় 3rd হয়েছ। জি, বেশ ভালো, খুশি হয়েছি। একটু থেমে আবার বললেন, 3rd পেপারটা বোধহয় তুমি সুবিধে করে উঠতে পারোনি। রাখি স্মরণ করতে চেষ্টা করে 3rd পেপার কেমন লিখেছিল, তারপর বলে, 3rd পেপার ভালো হলেও স্যার রেজাল্ট এরকমই হতো। খায়ের সাহেব হেসে ফেললেন, চশমা খুলে কাজ মুছতে মুছতে বললেন, সে কথা কেমন করে বলো, 3rd পেপার আর সবারই ভালো হয়েছে, শুধু তুমি এক্সেপশন। এই পেপারটা ভালো করলে তোমার পজিশন ওপরে উঠত, তখন হয়তো একটা কনসিডারেশন হতো। সে যাক, এবার কি করবে কিছু ভেবেছ? রাখি খায়ের সাহেবের মুখের দিকে তাকায়, কিছু বলতে পারে না। মনের ভেতরে গিয়ে ধাক্কা দিয়েছে তখন প্রশ্নটা, সত্যি কি সে ভেবেছে এরপর কি করবে? খায়ের সাহেব তারপর ডাকেন, ডিপার্টমেন্টে এসো, ওখানে বসে কথা বলা যাবে। ডিপার্টমেন্টে আশফাক সাহেব, তারপর নলিনীবাবু, এক এক করে সবার সঙ্গে কথা হলো। শুধু জামান সাহেব নেই, তার ক্লাস বিকেলবেলা। রাখি সবার সঙ্গে দেখা করে তবে বেরুল। তখন 11টা বাজতে মিনিট 10 বাকি। কিন্তু তবু যেন তাড়াবোধ করছে না সে। ভারী ধীর পায়ে ডিপার্টমেন্টের বারান্দা থেকে নামে, ডাইনে বাঁয়ে তাকায়, সুরকি ঢাকা পথ ছেড়ে ঘাসের উপর দিয়ে হাঁটে কয়েক পা। ঘাসগুলো ভারী নরম। হাঁটতে হাঁটতে অনুভব করে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তার চেনা অল্প চেনা বহু সঙ্গী, তার অন্য মনে আকাশ দেখা মুহূর্ত, কৌতুকে আলোকিত টুটুর মুখ, হেলে পড়া বিকেলের আলো, সব কিছু থেকে বিদায়। গেটের কাছে এসে দাঁড়িয়ে আবার পেছনে তাকায় রাখি। ইউনিভার্সিটি ঠিক তেমনি আছে যেমন সে দেখেছিল প্রথম দিন। দোতলার বারান্দায় নানান রঙের শাড়ির আঁচল, মধুর ক্যান্টিনে তেমনি জোর ভলিউমে রেডিও বাজছে, পুকুরের পানি সবুজ স্থির, সব ঠিক তেমনি, বদলায়নি কিছুই, সব স্থির রয়ে গেছে, শুধু সেই আলগা আর আলাদা হয়ে যাচ্ছে। সারা মনে বিষাদ নিয়ে রাখি সেদিন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসে। তারপর হেঁটেছে রাখি। পথের ধারে ছোট্ট দোকানের দড়িতে ঝোলানো হলুদ রঙের কলা, রিক্সা মেরামতের দোকানে একটি ছোট ছেলের ঝুঁকে ঝুঁকে রিক্সার চাকায় পাম্প দেওয়া, কাঠবাদামের লম্বা গাছের মাথায় গোছা গোছা পাতা, সকালবেলার ঝকঝকে রোদ চারদিকে, সেই রোদ, আকাশ আর দুপাশের নানান ছবি দেখতে দেখতে রাখি চলে আসে। তারপর সিনেমা হলে গিয়ে দেখে নার্গিস নেই। তখন 11:10। কিছুক্ষণ অপেক্ষা করল। লোকজনের ভিড়ে ভীষণ বিরক্ত লাগছিল। ঘড়ির কাঁটা 11:15 ছুঁতেই সে বেরিয়ে পড়ল। দরকার নেই তার সিনেমা দেখে। তখন গুলিস্তান এলাকা ভয়ানক কর্মব্যস্ত। ফুটপাতের দোকানওয়ালারা দোকান সাজিয়ে বসেছে। একটা অন্ধ মেয়ে, মুখে বসন্তের দাগ, গলায় রগ ফুলিয়ে গান গিয়ে ভিক্ষা করছে। কিছুদূর এগুতেই দেখে কায়সারকে। কায়সার অন্যমনস্কভাবে সামনের দিকে তাকিয়ে রয়েছে। রাখি কাছাকাছি হতেই শুধল, আরে আপনি সিনেমায় যাননি? রাখির ভীষণ রাগ হচ্ছিল তখন। বলল, কেমন করে যাব, নার্গিস কোথায়? কেন, ও সিনেমায় যায়নি? কায়সার যেন আকাশ থেকে পড়ে একেবারে। কবজি উল্টে ঘড়ির দিকে তাকিয়ে বলে,
আমি তোকে সিনেমা হলে দিয়ে এলাম, ৮ ঘন্টাও হয়নি। একটু থেমে আবার বলে, আমার ওখানে ১৫ মিনিটও বসেনি। কি একটা সামান্য কথায় রেগে উঠল, তারপর রাগ দেখিয়ে বেরিয়ে এলো। কায়সারের অবস্থা দেখে রাখির রাগ বিরক্তি সব উবে যায়, বরং উল্টো কেমন মায়া হয়। বেচারা, প্রেমে আঘাত পেলে পুরুষ মানুষ ভারী অসহায় হয়ে পড়ে। একটু হাসিও পাচ্ছিল, কিন্তু হাসল না। বলল, নার্গিসের রাগ তো, ও কিছু নয়, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কায়সার কেমন গম্ভীর মুখে বলে, জানেন, ও যে কি চায় আমি একদম বুঝতে পারি না। এত জেদ থাকা কি ভালো? রাখি চুপ করে দাঁড়ায়, ভাবে এবার সে কেটে পড়বে। নার্গিস প্রসঙ্গ আর ভালো লাগছে না, এমনিতেই যথেষ্ট হেনস্থা হয়েছে তার। বলল, আমি এবার চলি, নার্গিসকে বলবেন যেন বাসায় যায়। যাচ্ছেন? কায়সার ঘুরে দাঁড়ায়, তারপর অল্প হেসে বলে, পরীক্ষা পাশ সব তো গেল, এবার কি করবেন ভেবেছেন কিছু? রাখি আবার চমকায়, মনের ভেতরে ওই একই প্রশ্ন। নতুন নয়, এখন মনে হচ্ছে কবেকার পুরনো। কেউ যেন অনন্তকাল ধরে ওই প্রশ্ন করে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে। কি করবেন ঠিক করেছেন কিছু? কায়সার আবার শুধায়। দেখি। রাখি মাথা নিচু করে বলে, এখনো ভাবিনি কিছু। ওই পথ থেকেই কায়সারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসা এবং প্রশ্নটার মুখোমুখি হয়ে পথ হাঁটা। রোদ লাগছিল গায়ে। মাঝপথে বইয়ের দোকানে ঢুকে দুখানা বই কেনে সে, শামসুর রহমান আর হেমিংওয়ে। তারপর আবার হাঁটে তোপখানা রোড ধরে। কিছুটা এগুতেই মাঝখানে এই আচমকা ঝড়। বৃষ্টির পানি রাস্তা থেকে গড়িয়ে পায়ের কাছে জমছে। ইতিমধ্যে স্যান্ডেল শুদ্ধ গোড়ালি পানির নিচে। রাস্তায় একটা রিকশা নেই। হুসহুস করে গাড়ি যাচ্ছে ফগলাইট জ্বালিয়ে। বাইরেটা ঝাপসা। প্রকাণ্ড একটা বাস এসে দাঁড়ালো প্রায় নিঃশব্দে। স্বপ্নে দেখা দৃশ্যের মতো আবছা মুখের ছায়া দেখা গেল কতগুলো। তারপর আবার বাসটা চলে গেল। কেউ নামেনি, ওঠেওনি কেউ। তবু কেন যে বাসটা থামল ভেবে পায় না রাখি। তারপর রাখি এক সময় দেখে আপাদমস্তক প্লাস্টিকে জড়িয়ে এক রিকশাওয়ালা রিকশা নিয়ে এসে থামল। সাদা প্লাস্টিকে মোড়া লোকটাকে জিনের মতো দেখতে লাগে তার। হ্যাঁ, জিনের মতো। ওই রকম ঝাপসা সাদা ঘোলাটা একটা অবয়ব এমনভাবে এসে দাঁড়ায় যে রাখির মনে হয় জিন বোধহয় এইরকমই হবে দেখতে। রাখি উপমাটা আবিষ্কার করতে পেরে খুশি হয়। লক্ষ্য করে রিকশাওয়ালাটা কি করে। দেখে ওই এসে দাঁড়ানো পর্যন্তই। সেও মাথা গুঁজার ঠাঁই খুঁজছে। পেছন থেকে চেপে এসেছে দুটি অবাঙালি মেয়ে মানুষ। ভেজা বোরকা, বোরকার ভেতর থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। গন্ধটা কয়েকবার নাকে এসে লাগলে রাখির গা গুলিয়ে ওঠে। একবার ভাবল বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে, কিন্তু পা সামনে এগোতে চায় না। জানে বৃষ্টিতে ভেজাটা কিছু নয়, কিন্তু বৃষ্টিতে ভিজে এত লম্বা পথ পাড়ি দিতে পারবে বলে তার মনে হয় না। শান্তিনগর কি এখানে? দুপা এগিয়েও রাখি পিছিয়ে এলো, কিন্তু ওই দুপায় কি আর পিছিয়ে আসা যায়? দেখে পাশের সেই মাঝবয়সী লোকটা তার জায়গায় দাঁড়িয়ে গেছে। নিজের অবস্থা দেখে নিজেরই হাসি পায় রাখির। কিরকম সব অবাস্তব ঘটনা ঘটতে আরম্ভ করেছে তার চারদিকে। হিসেব করছে একরকম আর হয়ে যাচ্ছে আরেক রকম। পা বাড়াচ্ছে একদিকে যাবে বলে, আর চলে যাচ্ছে আরেক দিকে। নাকি নিজের গায়ে চিমটি কেটে দেখবে সত্যি সত্যি কি সে জেগে আছে, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখছে। কাণ্ডটা দেখো, রাখি নিজেকেই বলে। কোথায় বাড়ির সবাই ভাবছে তুই এখন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, নইলে সিনেমা দেখছিস, নয়তো চীনা হোটেলে ফ্রাইড স্প্রিং রোল খাচ্ছিস। আর কোথায় তোর এই অবস্থা? মাথা গুঁজার ঠাঁই থেকেও তোকে বার হয়ে এসে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। কতক্ষণে বাসায় ফিরতে পারবি তার কিছু ঠিক নেই। অথচ আজ তার জীবনের একটা স্মরণীয় দিন। আজ থেকে তার নিয়ম ধরে পড়াশোনার পাঠ চুকল। জীবনের একটা ধাপ পার হয়ে এলো সে। কিন্তু ব্যাপারটা নিয়ে যে একটুখানি একাকী হবে, একটুখানি আপন মনে ভাববে, তার উপায় পর্যন্ত নেই। সে নিজে ভাবছে না, কিন্তু অন্য সবাই নিশ্চয়ই ভাবছে। রাখির মনে হয় বুবু, আব্বা, হাসান ভাই সবাই ভাবছে। রাখির পড়াশোনা শেষ হলো, রাখি কি করবে এবার? না, আব্বা কিছু জিজ্ঞেস করেননি।
খবরের কাগজ দেখে একটুখানি নিঃশ্বাস ফেলেছিলেন, শুধু বলেছিলেন, রাখি শেষ পর্যন্ত সেকেন্ড ক্লাস। আব্বার কথা শুনে রাগ হয়েছিল তখন। আব্বারটা যে কি ভাবেন, তার মেয়ে বিদ্যেধরী একেবারে। এদিকে ওই সেকেন্ড ক্লাসের জন্য তার মুখ দিয়ে ফেনা উঠে আসার জোগাড়। তবে ওই পর্যন্তই। ভবিষ্যতের কথা জিজ্ঞেস করেনি বাড়ির কেউ। তখন করেনি, কিন্তু এখন তো করবে। সে এখন একটা প্রশ্ন হয়ে সবার চোখের সামনে দুলতে থাকবে। সত্যি তো, কি করব আমি? রাখি এবার নিজেকে শুধায়, কিন্তু জবাব আসে না মনের ভেতর থেকে। মনে হয় আর সবাই যা করছে তাকেও তাই করতে হবে। কিন্তু কি সেটা? চাকরি, বিয়ে, নাকি রিসার্চ, কোনটা? বৃষ্টির ছাঁট এখন আর সামনের দিক থেকে আসছে না। হাওয়াটা বোধহয় দিক বদল করল। পেছনে ভিড়ের মধ্যে কে যেন গুনগুন করছে উর্দু গজলের কলি। রাখির মনে হলো এবার বোধহয় রাস্তায় নামা চলে। রাস্তায় নেমে এসেছে, আর ঠিক ওই সময় চারপাশে ঢাকা একখানা স্কুটার এসে দাঁড়ালো কিছু দূর এগিয়ে। আর দেখা গেল সেই স্কুটারের ঢাকনা সরিয়ে মুখ বাড়িয়েছেন জামান সাহেব। ডাকছেন, চলে এসো, ভিজছ কেন? রাখি ইতস্তত করল দু মুহূর্ত। আর ঠিক সেই সময় বিদ্যুৎ চমকে আকাশ গড়গড় করে ডেকে উঠল। রাখি আর দাঁড়াল না, ভাবল না কিছু। স্কুটারে উঠে বসতেই শুনল, কোথায় যাবে, বাসায় তো? রাখি আঁচল দিয়ে শরীর ঢেকে ঢুকে বসে। জি হ্যাঁ, বাসায়। ইস, ভীষণ ভিজেছ দেখছি। জামান সাহেব অন্তরঙ্গ হতে চেষ্টা করেন। ইতিমধ্যে স্কুটারওয়ালাকে হুকুম করেছেন শান্তিনগর যাবার জন্য। রেজাল্ট তো দেখলাম। জামান সাহেব নিজের থেকেই বলতে শুরু করেন, আমি কিন্তু ভেবেছিলাম তুমি ফার্স্ট ক্লাস পাবে। সে যাক, কিছু ভেবেছ, এবার কি করবে? আবার সেই প্রশ্ন। রাখি কি করবে এবার? এমএ পাস তো হল। ঘুরে ফিরে ওই এক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এখন মনে হচ্ছে প্রশ্নটা ছিল তার অস্তিত্বের ভেতরে, অনেক কাল ধরে ছিল। ধীরে ধীরে সেটা বড় হয়েছে, এখন যেন চারদিক থেকে ফেটে পড়ছে। রাখি ভেবে পায় না প্রশ্নটার শুরু কবে থেকে। একবার মনে হয় বোধহয় সেই ম্যাট্রিক পাশের পর, আবার মনে হয় আই পাশের পরও হতে পারে, নাকি গত বছর অনার্স পাশ করার পর। রাখি ঠিক স্মরণ করতে পারে না প্রশ্নটা যেন কার মুখে প্রথম শুনেছে সে। রাখি মনে মনে হাতড়ায়, মণি ভাই, নাকি আব্বা, নাকি আরও কেউ। না, মনে পড়ে না স্পষ্ট করে। এখন মনে হচ্ছে সবাই সোচ্চারে হোক নিরুচ্চারে হোক, ওই প্রশ্নটাই তাকে করে আসছে। হ্যাঁ, ওই একটাই কথা, রাখি কি করবে এবার? জামান সাহেব তখনও বলে চলেছেন, তুমি বোধহয় আর ইউনিভার্সিটিতে যাবে না। আমার কথাটা ভাবতেও খারাপ লাগছে। তোমরাই আমার ইউনিভার্সিটি জীবনের প্রথম ছাত্রছাত্রী। 4টা বছর গেল, কিন্তু এখন মনে হচ্ছে বড় তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল। সব কিছু বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? তোমার খারাপ লাগে না? জামান সাহেবের এইরকম বিষণ্ণ আন্তরিকতায় রাখির কেমন বিব্রত বোধ হয়। কথা বলতে চেয়েও খুঁজে পায় না। একবার মনে হয় জামান সাহেব বরাবরই তার সঙ্গে একটু গায়ে পড়ে আন্তরিক হতে চেষ্টা করেন, এমন ভাব করেন যেন কত চেনা। আবার মনে হয় এভাবে হুট করে জামান সাহেবের স্কুটারে না উঠলেও সে পারত। জামান সাহেবের উপস্থিতিতে এমনিতেই তার শরীর মন কেমন গুটিয়ে আসতে চায়। মনে হয় জামান সাহেব বোধহয় তার শরীরের দিকে নজর দিচ্ছেন। কেন হয় এমন? নিজের ওপরেই রাগ হয় রাখির কথাটা মনে হওয়াতে। নিজেকেই দোষী করে সে এই মুহূর্তে। মনে হয় যত সব বাজে চিন্তা তার নিজেরই মনে। শিক্ষকের প্রিয় ছাত্রছাত্রী কি থাকে না? স্কুটার হঠাৎ থেমে পড়ল। স্কুটারওয়ালা মুখ ফিরিয়ে জানালো গাড়ি আর যাবে না। দেখা যায় সামনের রাস্তা পানিতে পানিতে সয়লাব। প্রায় হাঁটুর সমান পানির উপর দিয়ে লোকজন কাপড় তুলে হেঁটে যাচ্ছে। রাখির মনে মনে ভয় পেয়ে যায়, ওইরকম হাঁটুর উপর কাপড় তুলে তাকেও পানি পেরোতে হবে নাকি? জামান সাহেব স্কুটারওয়ালাকে বিদায় করে দাঁড়ালেন। রাখির দিকে তাকিয়ে বললেন, এখন উপায়? রাখি একবার বলতে চেষ্টা করল, আপনি যান, আমি এইটুকু একলাই যেতে পারব। কিন্তু জামান সাহেব রাখির কথায় আমল দিলেন না। বললেন, একখানা রিক্সা দেখি। রাখি তখন মনে মনে ভাবছে, না জানি কপালে আরও কি দুর্ভোগ আছে। যত রাজ্যের ঝামেলা বেছে বেছে আজকেই পোয়াতে হবে। জামান সাহেব চিৎকার করে রিক্সা ডাকছেন তখন। বৃষ্টিটা অবশ্যই এখন আর জোরে পড়ছে না,
তবে আকাশ এখনো কালো, যে কোনো মুহূর্তে আবার ঝাঁপিয়ে নামতে পারে। রাখি বলে, আপনি যান, এক্ষুনি আবার বৃষ্টি নামলে মুশকিলে পড়ে যাবেন। না না, সে কি করে হয়, জামান সাহেব বলেন, আমার খুব জরুরি কোনো কাজ নেই। রাস্তায় তখন খালি রিক্সা দেখা যাচ্ছে না একটাও। গুড়ি গুড়ি বৃষ্টি নামল আবার। রাখির কেবলই মনে হচ্ছে সে নিজে তো ভিজছেই, মাঝখান থেকে জামান সাহেবকেও ভেজাচ্ছে। সে না কিছু বলতে পারে না কিছু করতে পারে। এমন সময় পাশ দিয়ে একটা রিক্সা যেতে দেখে সে চিৎকার করে ডেকে উঠল। রিক্সা খানিকটা দূরে ছিল। ওই সময় জামান সাহেব একটা সিন তৈরি করে ফেলেন। পানি কাদা ছিটিয়ে প্রায় ছুটে গেলেন রিক্সার দিকে, গিয়ে রিক্সার হুড চেপে ধরলেন। দৃশ্যটা হাসির। জামান সাহেবের মতো লোক পানি কাদা ছিটিয়ে ছুটে গিয়ে রিক্সার হুড চেপে ধরেছেন, কিন্তু রাখি হাসবে কি, লজ্জায় সে মরে যাচ্ছে তখন। ছি ছি, সব তার জন্যে হচ্ছে। রিক্সায় চেপে পানি পার হতে হতে রাখি আল্লাহ আল্লাহ করে, ওই হাঁটু সমান পানির মধ্যে রিক্সা উল্টে না যায়। আজ তার যেরকম কপাল যাচ্ছে, অমন কিছু একটা ঘটে যাওয়া বিচিত্র কিছু নয়। জামান সাহেব তখন ঢাকা শহরের মিউনিসিপ্যালিটি, রাস্তাঘাট ইত্যাদি বিষয় নিয়ে কী কী সব বলে যাচ্ছিলেন। রাখির কানে একটা কথাও যদি ঢোকে। রিক্সাটা পানি পার হয়ে আসার পর রাখি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, বাঁচা গেল। তার আশা হয় এবার বাড়ি পৌঁছতে পারবে সে। বাড়িতে পৌঁছেছে আর অমনি তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বসবার ঘরে জামান সাহেবকে বসিয়ে সে ওপরে গেল। ওপরে গিয়ে দেখে আব্বা নেই, হাসান ভাই নেই। সুতরাং চায়ের কথা বলে কাপড় পাল্টে তাকেই এসে বসতে হলো জামান সাহেবের কাছে। জামান সাহেব দেয়ালের ছবি দেখছিলেন, রবীন্দ্রনাথের একখানা পোর্ট্রেট। রাখিকে জিজ্ঞেস করলেন, কার আঁকা? রাখি কি জানে কার আঁকা? রাখি বলতে পারে না। জানায়, বলতে পারবো না, ছেলেবেলা থেকে ছবিটি দেখছি বাড়িতে, শুনেছি আমার মা কোথা থেকে যেন জোগাড় করেছিলেন। জামান সাহেব বইয়ের শেলফের কাছে গিয়ে ঝুঁকে ঝুঁকে বই দেখেন। অস্পষ্ট মন্তব্য করেন, তোমাদের বাড়িতে দেখি শুধুই রবীন্দ্রনাথ, তুমি যেমন রবীন্দ্র ভক্ত তা তো মনে হয়নি কখনো। আমি না, রাখি হাসে, বলে, আমার বোনের বই ওসব, আব্বাও রবীন্দ্রনাথের গান ভালোবাসেন। জামান সাহেব ফিরে এসে সোফায় বসে বলেন, আচ্ছা তুমি হেডকে বলে দেখো না। বলা যায় না, ইচ্ছে হলে তোমাকে ডিপার্টমেন্টে নিয়ে নিতে পারেন, নিদেন পক্ষে একটা ফেলোশিপ হয়তো। এই পর্যন্ত বলেই জামান সাহেব থেমে যান। শেষে বলেন, নাকি তোমার ইচ্ছে নেই? রাখি চোখে চোখে তাকায়, না তা নয়। তাহলে কি? জামান সাহেবের দু চোখে ভারী করুণ একটা বিষাদের ভাব ফোটে। জিজ্ঞেস করেন, ইউনিভার্সিটি তোমার ভালো লাগে না? রাখি মাথা নাড়ে না, না তা নয়, আসলে ওই ব্যাপারে আমি এখনো কিছু ভাবিনি। ও। জামান সাহেব যেন বা আহত হন, বলেন, তা অবশ্য ঠিক, সবে তো রেজাল্ট বেরোলো। তবে ভেবে দেখো, আমার মনে হয় আমি হেডকে রাজি করাতে পারবো। রাখির অবাক লাগে, ভদ্রলোককে এত কাছাকাছি কখনো দেখেনি। এমনিতে একটু দূরের মানুষ বলে মনে হতো, এত ছিমছামার পরিপাটি এমন লোকের কাছাকাছি কখনোই হওয়া যায় না বলেই তার ধারণা। নিখুঁত পরিপাটি পোশাক, টাই পিনটি পর্যন্ত যথাস্থানে জ্বলজ্বল করে, আর তার ইংরেজি উচ্চারণ সবই একেবারে এমন নিভাঁজ যে এক এক সময় তাকে ভীষণ কৃত্রিম লাগে। গুজব শুনেছে ছাত্র অবস্থায় নাকি খুব সোশ্যাল ছিলেন, নাটক ফাটক করতেন। এখন কিন্তু দেখে বিশ্বাস হয় না। যে লোক অমন নিখুঁত আর নিভাঁজ থাকে, তার পক্ষে কি সাধারণ হওয়া সম্ভব? তার দিকে একটু বেশি মনোযোগী হওয়া সত্ত্বেও রাখির কখনোই জামান সাহেবকে কাছের মানুষ বলে মনে হয়নি। কিন্তু সেই লোকের আসল চেহারাটা কি দেখো, কেমন সহজ স্বরে কথা বললেন এতক্ষণ। এখন দেয়ালের ছবি দেখছেন, ঝুঁকে ঝুঁকে শেলফের বই নাড়ছেন, রাখির সঙ্গে ব্যক্তিগত কথা বলছেন। মানুষের যে কত চেহারা হতে পারে, রাখির অবাক ভাবটা কাটতে চায় না। জানো রোকেয়া, জামান সাহেবের গলা একসময় অদ্ভুত বিষাদাচ্ছন্ন হয়ে যায়। বাইরে তখন একটানা বৃষ্টি, মাথার উপরে পাখাটা ধীর লয়ে ঘুরছে। বৃষ্টি ভেজা বাতাস ঘরের ভেতরে একবার এ দেয়ালে আরেকবার ও দেয়ালে লুটোচ্ছে। বিস্ময় আর অপরিচয়ের ওপার থেকে ভেসে আসা জামান সাহেবের গলার স্বর রাখির কানে ভারী করুণ শোনায়। তোমরা অনেকে আমাকে ভণ্ড ভাবো, তা আমি জানি, আমি কিন্তু ঠিক তা নই।
আমার সম্বন্ধে ছাত্রছাত্রীদের মধ্যে কতগুলো মিথ তৈরি হয়ে গেছে। কী জন্যে হয়েছে, কারা তৈরি করেছে তা বলতে পারবো না, তবে হয়েছে তা জানি। আর সেজন্যই সহজ হতে চাইলেও পারি না। আমাকে তো লোকে সন্দেহের চোখে দেখে, এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। রাখি মাথা নাড়ায়। না না, আমি কখনো ওরকম। জামান সাহেবের সম্ভবত ঘোর লেগেছে তখন। তার বলবার কথা না বলে যেন থামবেন না। বলেন, তুমি কেন বিব্রত বোধ করছো? এতে তোমার দোষ কি? কারো দোষ নেই এই ব্যাপারে। যদি কারোর সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যায় তাহলে কার কি করার আছে বলো? কারো কিছু করার নেই। জামান সাহেব ফের বলেন, আমার নিজেরও মনে হয়েছে ভুলটা আমারই। আর যখন থেকে মনে হয়েছে তখন থেকে আমি নিজেকে বদলে চলেছি। যাদের আমার ভালো লাগে আমি তাদের কাছাকাছি পৌঁছতে চাই, তাদের আপনজন হতে চাই। আরও হয়তো কিছু বলতেন জামান সাহেব। ঠিক ওই সময় দরজার কাছে এসে দাঁড়ালো বুবু। রাখি, তোর টেলিফোন। জামান সাহেব অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলেছেন তখন। এক্ষুনি আসছি বলে রাখি উঠল। ফিরে এসে দেখে জামান সাহেব শেলফ থেকে দুখানা বই বার করে নিয়েছেন। রাখিকে দেখে বললেন, বই দুখানা নিতে চাই। বাহ, বেশ তো, নিন। জামান সাহেব বই দুখানা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, আমি এবারে চলি, তুমি সময় করে একদিন ডিপার্টমেন্টে এসো। রাখি ঘাড় কাত করে। জি, যাব। দরজার কাছে গিয়ে আবার ঘুরে দাঁড়ালেন। শোনো। জি। রাখি দুপা এগিয়ে গেল। আমি অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। কথাটা বলেই ভদ্রলোক আর দাঁড়ালেন না। ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে লন পার হয়ে গেট, সেখান থেকে খুব দ্রুত একেবারে রাস্তায়। রাখি জামান সাহেবের এরকম হঠাৎ এবং দ্রুত চলে যাওয়া দেখল। মনে হলো অস্থির এক কিশোর যেন লজ্জা পেয়ে ছুটে পালাচ্ছে। তার হাসি পেয়ে গেল তখন। বাইরে দিকে বৃষ্টি থেমেছে, আকাশে মেঘ কাটছে। রাখি দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা দিনটার কথা ভাবল। কি দিনই না তার কাটল আজ। তার জীবনের স্মরণীয় একটা দিন। স্মরণীয় তো বটেই, নিজের কাছে স্বীকার করে রাখি। এমন দিনের কথা সে কি কখনো ভুলতে পারবে? রাখি এবার কি করবে? এই এক নিদারুণ প্রশ্ন কেবলই ঘুরে ফিরে আসছে। একাকী থাকলেও মনে হচ্ছে কে যেন পাশ থেকে বলে উঠল। আব্বা, বুবু, হাসান ভাই এরাও দু একবার প্রশ্নটা তুলেছেন, কিন্তু এই প্রশ্ন পর্যন্তই। প্রসঙ্গটার বেশি দূর এগোয়নি। কেমন করে এগোবে? উত্তরটা কারো জানা থাকলে তো। রাখি একবার নিজেকেই শুধায়। রাখি, কি করবি তুই এবার? তখন ছেলেবেলার কথা মনে পড়ে যায়। চোখের সামনে মণি ভাইয়ের মুখ ভাসতে দেখে। মণি ভাই বলেছিল, কি করবি রাখি, ভেবেছিস কিছু? সেই ম্যাট্রিক পাশের সময়, সেই সময় যখন রাখি সদ্য শাড়ি পরতে শিখেছে। একটুতেই দুমদুম করে পা আছড়ে আবদার করত, ছুটে ছুটে বারান্দায় এসে দাঁড়াত। সেই তখন মণি ভাই জিজ্ঞেস করেছিল, রাখি সায়েন্স পড়বি না আর্টস? না, মণি ভাই একা নয়, সঙ্গে ওর বন্ধু সেজান ছিল। হ্যাঁ, সেজানই বোধহয় প্রশ্নটা করেছিল প্রথম, কি পড়বে এখন? আর সেজানের প্রশ্নটাই ঘুরিয়ে জিজ্ঞেস করেছিল মণি ভাই। হ্যাঁ, সেই প্রথম। রাখি সেদিনও দিশেহারা হয়েছিল প্রশ্নটা শুনে। উহ, কি ভয়ঙ্কর প্রশ্ন! সারা জীবন ধরে পাশে পাশে ফেরে। ইন্টারমিডিয়েট পাশ করার পর উঠেছিল প্রশ্নটা। তখন মণিভাইদের দারুণ খারাপ সময় যাচ্ছে। মার্শাল লয়ের খুব জোর, রাজনীতির প্রচণ্ড ঝড় বাইরে। প্রায়ই মণিভাইকে বাইরে রাত কাটাতে হয়, বাসায় ফেরে না কতদিন। সেই সময়, সেই উত্তাল অস্থির দিনেও এক ফাঁকে মণিভাই জিজ্ঞেস করেছিল, রাখি কি পড়বি এবার, ইতিহাস না সাহিত্য? রাখি অত কিছু ভাবত না তখন। সাহিত্য পড়তে খারাপ লাগত না তার। তাছাড়া পড়া নিয়ে কথা, মোটামুটি পছন্দসই একটা বিষয় হলেই হলো। সে সাহিত্য নিতে পারত অনার্সে, ইংরেজি অথবা বাংলা, কিন্তু হঠাৎ একদিন কেমন যেন মনে হলো ইতিহাস পড়াটাই বোধহয় সঙ্গত হবে ওর জন্য। আর শেষ পর্যন্ত গত 4 বছর ধরে এই ইতিহাসই পড়তে হলো ওকে। কিন্তু এখন পড়াশোনা যখন শেষ হয়ে গেল, ডিগ্রি নেওয়া যখন শেষ, তখন রাখি নিজেকেই শুধায় বারবার। আর যতবার শুধায় ততবারই মণিভাইকে মনে পড়ে যায়। মণিভাইকে মনে পড়লেই সেজানের কথা এসে যায়। রাখি তখন টেবিলটার কাছে এসে চুপ করে দাঁড়ায়। মণিভাইয়ের টেবিল ড্রয়ার খুললে
এখনও হয়তো মণিভাইয়ের লেখা ডায়েরির পাতা, নয়তো কবিতার টুকরো কাগজ খুঁজে পাওয়া যাবে, কিংবা হয়তো কোনো ছেঁড়া ইশতেহার। অনেকবার ড্রয়ারের কাগজ ঘেঁটেছে সে। মণিভাই এই টেবিলের পাশে বসে বসে এক একদিন বাইরের দিকে তাকাত। বাইরের অন্ধকার নয়তো আকাশ দেখত। রাতে ঘুম হতো না তখন ওর। এক একদিন ঘুম ভেঙে গেলে পাশের ঘর থেকে রাখির কানে আসত, মণিভাই বিড়বিড় করে বলে চলেছে, কি করব আমি, কি করা উচিত আমার? মনে হতো মণিভাই অস্থির কোনো যন্ত্রণায় ছটফট করছে। সে তখন বুঝত না, কোনোদিন বোঝেনি কেন মণিভাই এমন অস্থির হয়ে উঠত। রাজনীতি করে কি হয় কিচ্ছু বুঝত না সে। এখনও কি জানি আমি, কিছু বুঝি রাজনীতির? রাখি নিজেকে জিজ্ঞেস করে জবাব পায় না। এখনও সে জানে না কেন মণিভাই মরে গেল। আব্বাকে একদিন জিজ্ঞেস করেছিল মণিভাই, তখন ওর অসুখের বাড়াবাড়ি, সারা রাত ঘুম আসত না। তখন জিজ্ঞেস করেছিল, আব্বা, বিশ্বাস কেমন করে জন্মায়? কেন আমি বিশ্বাস করতে পারি না? তার বন্ধুরা সবাই জেলে, কেউ কেউ আন্ডারগ্রাউন্ডে, শুধু সেই তখন বাইরে। কিন্তু ওই বাইরে থাকাই যেন ওর কাল হয়ে উঠেছিল। অসুস্থতার ঘোরে কেবলই বলতো, বিশ্বাস না হলে আমি কি করব বলো? ওই সময়ের কথা কি সবই প্রলাপ? কে জানে, হয়তো প্রলাপই। রাখি এখনও ঠিক জানে না। শুধু মণিভাইয়ের দিশেহারা বিভ্রান্ত চোখ দুটি মনে পড়ে। রাখি ওই ঘরে বেশিক্ষণ থাকতে পারে না আজকাল। টেবিলে রাখা ছবিটার দিকে তাকালি মনে হয় যেন এক্ষুনি বলে উঠবে, রাখি, কি করবি এবার? কি যে বিদঘুটে অবস্থায় পড়েছে সে, কাউকে কিছু বলতে পারে না। আব্বা বলেছেন, রাখি ভাই, তুমি রিসার্চ করো, অন্য কিছুতে তোমাকে মানাবে না। রাখির হাসি পেয়ে যায় আব্বার কথা শুনে। আব্বা তো জানেন না রিসার্চ ফেলোশিপ পাওয়া কি কঠিন ব্যাপার। নানা রকম ধরাধরির কাণ্ড আছে সেখানে। কিন্তু আব্বাকে কে বোঝাবে অত কথা? সে শুধু জানিয়েছে, ও আমাকে দিয়ে হবে না আব্বা। কেন? আব্বা রাখির দিকে তাকান। রাখির কি মুশকিল তখন, কেন পারবে না সেটাও তো চাই তার জানা নেই। তবু জানায়, আমার জানাশোনার ভেতরকার সব সাবজেক্টেই কাজ হয়ে আছে, নতুন সাবজেক্ট কেউ হয়তো গাইডই করতে চাইবেন না। রাশেদ সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসেন। এই তো সেদিনও বাচ্চা মেয়ে বেনি দুলিয়ে স্কুলে যাচ্ছিল, আর আজ দেখো সেই মেয়ে এমএ পাশ করে ভাবনায় পড়েছে কি করবে। শেষে বলেন, আহা, একটু খোঁজখবর করে দেখবি তো, আগে থেকেই হাত পা ছেড়ে দিয়ে বসলে কি চলে? মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য বারবার বলেছেন, জানা, একদিন তোর টিচারদের সঙ্গে আলাপ টালাপ কর। সে যে বলতিস প্রাচীন বাঙালি নাকি গণতন্ত্র ছিল, মাচ্ছার নেই বলে যে যুগটাকে চিহ্নিত করা হয় সেটা নাকি আসলে গণতন্ত্রেরই যুগ। নিজের ছেলে মানুষের কথা মনে পড়ে যায় রাখির, হাসিও পায়। সেই কবে, বোধহয় তখন অনার্সে ভর্তি হয়েছে সবে। কি একটা বই পড়ে প্রশ্নটা মনে জেগেছিল, বাংলাদেশে মাৎস্যন্যায়ের 100 বছর সম্পর্কে। মহারাজ শশাঙ্কের পতনের পর আর কেউ রাজা নেই বাংলাদেশে। 100 বছর পর রাজা হচ্ছেন গোপাল দেব, এবং গোপাল দেবকে রাজা বানাচ্ছে কে? না, অনন্ত সামন্ত চক্র। তাহলে কি অনন্ত সামন্ত চক্রই দেশ শাসন করছেন তখন, সেই 100 বছর? এই অনন্ত শব্দটি কি সংখ্যাবাচক না নামবাচক? রাখির মনে প্রশ্নটা এসেছিল সেই ফার্স্ট ইয়ারে পড়বার সময়। গোপা বিশ্বাস মানে নলিনীবাবুর মেয়ে তখন ফাইনাল ইয়ারের ছাত্রী। রাখির সঙ্গে তখন ওর আলাপ হয়েছিল। গোপা বিশ্বাসকেও রাখি জিজ্ঞেস করেছিল। গোপা বিশ্বাস দারুণ হেসেছিল ওর প্রশ্ন শুনে, বলেছিল, বাহ, ইতিহাসে বেশি কথা লেখা থাকবে কেন? যার কোনো নিদর্শন পাওয়া যায়নি, যার কোনো প্রমাণ নেই, সে কথা ইতিহাসে লেখা থাকে না। রাখি আর কাকে জিজ্ঞেস করবে সে কথা? সে আব্বাকে জিজ্ঞেস করেছিল, আর আব্বা আজ সেই কথাটা তুললেন। রাখি আব্বার চোখের দিকে তাকিয়ে দেখে আব্বা কি তার ছেলে মানুষের কথা মনে করিয়ে দিয়ে ঠাট্টা করছেন। রাশেদ সাহেব কিন্তু ঠাট্টা করার কথা ভাবেননি, শুধু কথাটা মনে পড়েছে বলেই স্মরণ করিয়ে দিয়েছিলেন। রাখি আব্বার মুখ দেখে আশ্বস্ত হয় তখন, না, আব্বা ঠাট্টা করছেন না। ঠাট্টা করেননি, কিন্তু কৌতুক ঠিকই ছিল রাশেদ সাহেবের স্বরে, কারণ রাখিকে সেই ছোটবেলার মতো মনে হচ্ছিল তার। একটু বা হতচকিত, কিছুটা বা দিশেহারা। মনে হচ্ছিল রাখি যেন মহাভাবনায় পড়েছে।
তখন বলেন, ডক্টরেট পেলে তোমাকে দেখতে কেমন লাগবে রাখি ভাই? মুখটা ভারিক্কা হবে নিশ্চয়ই। একখানা মোটা ফ্রেমের চশমা এখনই দেখে রাখবো নাকি? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলীর লেখা বিখ্যাত উপন্যাস দক্ষিণায়নের দিন। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা ছোট গল্প শুনতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।